প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আলো অধ্যায়ের একাদশ অধ্যায় আলো, সেই আলো অধ্যায়ের ক্যামেরার গঠন অংশ থেকে। ক্যামেরার গঠন অংশ থেকে সচরাচর সৃজনশীল প্রশ্ন আসতে দেখা যায় না, তবে তোমরা এই গঠনটা বোঝো না। ক্যামেরার গঠন বইতে যে বিবরণ দেয়া আছে সেই বিবরণ বোঝো না, এবং সবথেকে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন থাকে বিজ্ঞান বই থেকে যে স্যার আমি ক্যামেরার গঠন বুঝি না, ক্যামেরার গঠনটা একটু বুঝিয়ে দেন। তো আজকে ক্যামেরার গঠন নিয়ে ক্লাসটা হবে, এবং ক্লাসটি সবাইকে মনোযোগ দিয়ে করতে হবে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, এখানে যে ক্যামেরার গঠনটা দেয়া আছে, অর্থাৎ তোমাদের বইয়ে যে ক্যামেরার গঠনের চিত্র বা বিবরণ দেয়া আছে, এটা বর্তমান যুগের কোনো ক্যামেরা না, বা বইয়ের যে চিত্র দেয়া আছে সেই চিত্রের সাথে বিবরণের কোনো মিল নেই। কারণ চিত্র দেয়া আছে আধুনিক যুগের ক্যামেরার, অথচ বিবরণ দেয়া আছে সেই প্রাগৈতিহাসিক যুগের। অর্থাৎ একজন বিজ্ঞানী যখন ক্যামেরা তৈরি করেছেন, সেই তৈরি করার অবস্থার ক্যামেরার গঠন দেয়া আছে। তাহলে এই চিত্রের সাথে, বইয়ের চিত্রের সাথে ক্যামেরার গঠনের যে চিত্র, সেই চিত্র মানে ক্যামেরার গঠনের যে বিবরণ, সেই বিবরণকে মেলানোর কোনো দরকার নেই। আমি এখন বোঝাবো, এবং আমার কথা শুনে শুনে আমার ক্লাসটা মনোযোগ দিয়ে যদি বোঝো, শোনো, তাহলেই তুমি ক্যামেরার গঠনটা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর পাশাপাশি গতদিন মানে এর আগের যে ক্লাস, সেই ক্লাসে আমি তোমাদেরকে মানুষের চোখের গঠনটা পড়িয়েছি। এই ক্যামেরার গঠনের সাথে সাথে আমরা আমাদের চোখের যে গঠন, সেই চোখের গঠনের যে মিল অমিলগুলো রয়েছে, সেইগুলোও আমরা এই ক্লাসে দেখে নিব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আমরা পড়বো ক্যামেরার গঠন। মনে রাখবা, এই ক্যামেরাটা হচ্ছে আধুনিক যুগের কোনো ক্যামেরা না, এই ক্যামেরাটা কিন্তু আদি আমলের ক্যামেরা। যখন ক্যামেরা শুরু হয়েছিল, সেই ক্যামেরাতে এরকম বড় একটা কাঠের বক্স থাকে, এবং সেই বক্সটা 3 পায়ের উপরে দাঁড়ানো থাকে, পিছনে পর্দা থাকে, সেই পর্দার ভিতরে ক্যামেরাম্যান ঢুকে গিয়ে তারপরে ছবি তোলে। এটা সেই ক্যামেরা, অনেক পুরনো আমলের ক্যামেরা। বর্তমান ক্যামেরার সাথে মিলালে বিষয়টা কিন্তু হবে না। তো এখন খেয়াল করেন ক্যামেরার গঠনটা কি। ক্যামেরার গঠনে প্রথমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে, ক্যামেরা একটা চারকোনা বক্সের মতো থাকে। ক্যামেরাটা কোথায় থাকে? চারকোনা একটা কাঠের তৈরি বক্স, পালিশ করা কাঠের বক্স থাকে হচ্ছে আমাদের যে ক্যামেরা। এই ক্যামেরাটা চারকোনা কাঠের একটা পালিশ করা বক্স। এই কাঠের পালিশ করা বক্সটা এরকম, পালিশ করা চকচকে একটা কাঠের বক্স, এটা হচ্ছে ক্যামেরা বক্স। এখন এই ক্যামেরা বক্সের ভিতরে, ক্যামেরা বক্সটা তাহলে কার মতো কাজ করছে? আমাদের চোখের যে শ্বেতমণ্ডল ছিল, সেই শ্বেতমণ্ডলের মতো কাজ করছে হচ্ছে আমাদের এই ক্যামেরা বক্স। এটাকে আমরা নাম দিচ্ছি কি? ক্যামেরা বক্স। কার মতো কাজ করছে? চোখের শ্বেতমণ্ডলের মতো কাজ করছে ক্যামেরা বক্স। শ্বেতমণ্ডলের কাজ ছিল কি? বাইরের আঘাত থেকে চোখকে রক্ষা করা, চোখের আকৃতি প্রদান করা। তো সে আমাদের ক্যামেরা বক্সও ক্যামেরার আকৃতি প্রদান করে এবং বাইরের আঘাত থেকে ক্যামেরার ভিতরের অংশগুলোকে রক্ষা করে। এরপরে কি থাকবে? ক্যামেরা বক্সের দৈর্ঘ্য। এই যে এখানে এরকমের লম্বা একটা টানা নল লাগানো থাকে, এই টানা নলকে আমরা কি বলবো? ক্যামেরা বক্সের দৈর্ঘ্য। একটা টানা নল, এই টানা নলটাকে আমরা বলবো ক্যামেরা বক্সের দৈর্ঘ্য। খেয়াল করেন, টানা নলটাকে, এটাকে কি বলছি? ক্যামেরা বক্সের দৈর্ঘ্য। এটার আরেক নাম কি? টানা নল। টানা নল। টানা নল মানে কি? এইটা একটা নলের মতো, টান দিলে সামনে যায়, চাপ দিলে পিছনে যায়। তাহলে টানা নল, ক্যামেরা বক্সের দৈর্ঘ্য বা টানা নল। এইটাকে টান দিলে সামনে যায়, চাপ দিলে পিছনে যায়। এখনকার যুগেও এটা কিন্তু আছে ক্যামেরাগুলোতে, ডিজিটাল ক্যামেরাগুলোতে। তো এখন আর টান দেওয়া হয় না, এখন ক্যামেরাতে ঘুরানো হয়। হালকা একটু ঘোরালে দেখবা যে সামনের দৈর্ঘ্যটা সামনে চলে যায়, আবার উল্টা দিকে ঘোরালে পিছনের দিকে চলে আসে। এটা হচ্ছে সেই মেকানিজমই ছিল। আধুনিক যুগের মেকানিজম হচ্ছে ঘুরানো। তো তখনকার বিজ্ঞানীদের তখনও প্রযুক্তি কেবল তৈরি হচ্ছে, তো তারা কিন্তু এটাকে টান দিত, হাত দিয়ে টান দিয়ে দিয়ে সামনে নিত বা চাপ দিয়ে দিয়ে পিছনে নিত। এই জন্য এটাকে বলা হচ্ছে টানা নল, যেটাকে বলা যায় ক্যামেরা বক্সের দৈর্ঘ্য। এখন ক্যামেরা বক্সের দৈর্ঘ্যের সামনে কি থাকে? সামনে থাকে হচ্ছে একটা লেন্স।
তোমরা এখনও দেখবা যে ক্যামেরা, যে ডিএসএলআর ক্যামেরাগুলো আছে, সেই ডিএসএলআর ক্যামেরাগুলোর সামনেতেও কিন্তু একটা লেন্স লাগানো থাকে, মানে একটা লেন্স না, 8-10টা লেন্স সিরিয়ালি লাগানো থাকে, অনেক জটিল করে তৈরি করা হয়। কিন্তু এখানে জাস্ট এরকমই ধরো একটা লেন্স আছে, আদি যুগের প্রথম যে ক্যামেরাটা ছিল। তাহলে এটাকে আমরা বলবো কি, তাহলে টানা নলটা কার মতো কাজ করছে? টানা নলটা কাজ করছে আমাদের যে সিলিয়ারি বা সাসপেনসরি পেশি ছিল, সেই সিলিয়ারি সাসপেনসরি পেশির মতো করেই কিন্তু টানা নলটা কাজ করছে। কারণ টানা নলের মাধ্যমেই ক্যামেরা বক্সের দৈর্ঘ্য কমানোর বাড়ানোর মাধ্যমে কি করা হয়, ওই যে লেন্সের ফোকাস দূরত্ব অ্যাডজাস্ট করা হয়। টান দিয়ে দূরে নিয়ে গেলে ফোকাস দূরত্ব বেড়ে গেল, টান দিয়ে কাছে নিয়ে গেলে ফোকাস দূরত্ব কমে গেল। এভাবে লেন্সের দূরে আনা নেয়ার কাজটা করা হয় হচ্ছে টানা নলের মাধ্যমে, যেটা আমাদের চোখের সিলিয়ারি বা সাসপেনসরি পেশির মতো আচরণ করে। এরপরে দেখেন, আর এরপরে এখানে আছে একটা যন্ত্র অংশ, এইটাকে বলা হবে কি, এইটাকে বলা হবে হচ্ছে ডায়াফ্রাম। এইটাকে কি বলা হবে, এই অংশটাকে আমরা বলবো ডায়াফ্রাম। আর এই অংশটাকে আমরা কি বলবো, এই অংশটাকে আমরা বলবো লেন্স। তাহলে এটা লেন্স, এটা ডায়াফ্রাম। ডায়াফ্রামটা কি? ডায়াফ্রামটা আমাদের চোখের যে আইরিশ ছিল, সেই আইরিশের মতো কাজ করে। ডায়াফ্রামটা কাজ করে আমাদের চোখের আইরিশের মতো, অর্থাৎ ডায়াফ্রামটা একটা পর্দার মতো। এইটাকে একদিকে চাপ দিলে, ধরো ডায়াফ্রামটা হচ্ছে, এটা তো পাশ থেকে দেখলে পর্দার মতো লাগছে, আসলে কি এরকম গোল, এবং এখানে অনেকগুলো এরকমের একটার পর একটা চাকতি, অনেকগুলো পর্যায়ক্রমে যুক্ত হয়ে এটা গঠন করছে। এখানে ধরো একটা অংশ নব থাকে, নবটাকে একদিকে চাপ দিলে এই চাকতিগুলো উল্টো দিকে ঘুরে যায়, উল্টো দিকে ঘুরে গেলে মাঝখানের ছিদ্রটা কি হবে, অনেক বড় হয়ে যাবে। আবার যদি আরেক দিকে চাপ দিই তখন এটা ঘুরে ভিতরের দিকে ঢুকে যায়। তো ভিতরের দিকে যদি এরা ঢুকে যায় তাহলে কি হবে, এই যে ভিতরের দিকে ধরো ঢুকে গেল, ভিতরের দিকে ঢুকে গেলে তখন মাঝখানের ছিদ্রটা ছোট হয়ে যায়। তাহলে এইভাবে মানে আমরা নবটা ঘোরানোর কমানোর মাধ্যমে ডায়াফ্রামের ভিতরের ছিদ্রটাকে বাড়াতে বা কমাতে পারি। ডায়াফ্রামের ভিতর দিয়ে কী হবে, আলো ক্যামেরার ভিতরে প্রবেশ করবে। তাহলে ডায়াফ্রামটাকে ঘোরানো কমানোর মাধ্যমে আমরা ক্যামেরার ভিতরে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারি। আর একদম ভিতরে এখানে থাকে হচ্ছে শাটার। এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে ক্যামেরার শাটার। এই শাটারের কাজ কি? ক্যামেরার শাটারের কাজ হচ্ছে চোখের পাতার মতো। এটা হচ্ছে ক্যামেরার শাটার। শাটারের কাজটা কার মতো? চোখের পাতা। চোখের পাতা যদি বন্ধ থাকে চোখের মধ্যে কোনো আলো প্রবেশ করে না, আর পাতা খুললে চোখে আলো প্রবেশ করে। তো শাটার হচ্ছে সেই কাজটা করে। শাটার বন্ধ থাকলে ক্যামেরা বক্সের ভিতরে কোনো আলো প্রবেশ করবে না, আর শাটার খোলা থাকলে ক্যামেরা বক্সের ভিতরে আলো প্রবেশ করবে। শাটার বন্ধ, ক্যামেরা বক্সে কোনো আলো প্রবেশ করবে না। শাটার খোলা, ক্যামেরা বক্সে আলো প্রবেশ করবে। আর ক্যামেরা বক্সের ভিতরের প্রাচীর, এই যে ক্যামেরা বক্সের ভিতরে যত প্রাচীরটা আছে, এই প্রাচীরটা কালো রং করা থাকে। এই প্রাচীরটা কি রং করা থাকবে? প্রাচীরটা থাকবে হচ্ছে টোটাল কালো রং করা থাকবে। প্রাচীরটা টোটাল কালো রং করা থাকে এখানে প্রাচীরটা। এই কালো রংটা কিসের মতো কাজ করে? তাহলে ভিতরের প্রাচীর কি রং করা থাকে? ভিতরের প্রাচীর কালো রং করা থাকে। কালো রঙের প্রলেপ। কালো রঙের প্রলেপটা কার মতো কাজ করবে? অবশ্যই চোখের কৃষ্ণ মণ্ডলের মতো কাজ করবে, যেন চোখ ক্যামেরা বক্সের ভিতরে যত আলো প্রবেশই করুক না কেন, প্রবেশিত আলো যেন শোষিত হয়ে যায়, প্রবেশিত আলো যেন শোষিত হয়ে যায়, এটা যেন প্রতিফলিত না হয়। এটা হচ্ছে কৃষ্ণমণ্ডলের কাজ। এরপর এখানে থাকে কি, এখানে একটা খাঁজ থাকে। এখানে কি থাকবে? এখানে থাকবে একটা খাঁজ কাটা জায়গা থাকবে। খাঁজ হয় চন্দ্রবিন্দু আকার বর্গীয় জ। এই খাঁজের কাজটা কি? খাঁজের কাজ হচ্ছে এখানে আমরা একটা স্লাইডকে আটকে রাখবো। কি রাখবো? একটা স্লাইডকে। খাঁজ কাটা জায়গা আছে, এখানে একটা স্লাইড, এখানে দিলে আটকে গেল, টান দিলে খুলে গেল, আবার টান দিলে আটকে গেল। এই খাঁজ কাটা জায়গা হচ্ছে এরকম, স্লাইডটাকে ঢোকাই দিলে আটকে যাবে, টান দিলে খুলে যাবে, এরকম একটা জায়গা হচ্ছে খাঁজ কাটা জায়গা, ক্যামেরা বক্সের পিছনে থাকে। এটা মূলত আমাদের আইরিশের মতো, আমাদের যে রেটিনা ছিল সেই রেটিনার মতো কাজ করবে। কিন্তু সেই রেটিনার জিনিসটা কি সেটা একটু খেয়াল করো ক্যামেরার ক্ষেত্রে। সেটা হচ্ছে ছবি তোলার জন্যে আমাদের রেটিনার মতো একটা উপাদান লাগবে। আমাদের চোখের আলোক সংবেদী অংশ ছিল রেটিনা, তাহলে ছবি তুলতে গেলেও আমাদের এরকম আলোক সংবেদী একটা অংশ লাগবে। সেই আলোক সংবেদী অংশটা হচ্ছে প্লাস্টিকের বা সেলুলয়েডের তৈরি। সেলুলয়েড মানে কি? ওই যে তোমরা এক্স রে যখন করা হয়, এক্স রের প্লেটটা দেখেছো প্লাস্টিকের মতো, যেটাতে ছবিটা থাকে, এরকম একটা কাগজ, এরকম একটা প্লাস্টিকের আবরণ বা পাত,
আবরণ তো না, প্লাস্টিকের একটা পাত। এইটা হচ্ছে সেলুলয়েডের একটা পাত, চারকোনা একটা পাত নেওয়া হবে, সেলুলয়েডের চারকোনা একটা পাত, ঠিক আছে। এই চারকোনা পাতের উপরে সিলভার এবং হ্যালোজেনের প্রলেপ দেওয়া হয়। AgX, এক্স হচ্ছে হ্যালোজেন, এক্স বলতে বোঝায় 5টা পদার্থ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন। তার মধ্যে সচরাচর ব্রোমিন বা আয়োডিন এই দুইটার যে কোনো একটার প্রলেপ দেওয়া থাকে। মানে সিলভার তো থাকে, সিলভার হচ্ছে Ag, এর সাথে ব্রোমিন অথবা আয়োডিন মানে Br অথবা AgI, এই দুইটার যে কোনো একটার প্রলেপ দেওয়া থাকে। তো তোমাদের বইতে রূপার প্রলেপ বলা আছে, আসলে রূপার প্রলেপ না, সিলভারের সাথে আয়োডিন বা সিলভারের সাথে ব্রোমিনের প্রলেপ বা সিলভারের সাথে হ্যালোজেনের প্রলেপ বলা হয়। সবগুলোকে একত্রে বলা হয় হ্যালোজেন, যেটাকে এক্স দিয়ে প্রকাশ করা হয়। তাহলে AgX এর একটা প্রলেপ থাকবে কোথায়? আমাদের যে প্লাস্টিকের প্লেট বলেছিলাম, সেই প্লাস্টিকের প্লেটের উপরে সিলভার এবং হ্যালোজেনের প্রলেপ থাকে। তবে এখানে খেয়াল করা হচ্ছে বিক্রিয়ার আগে, বিক্রিয়া করা অবস্থায় থাকবে না, অর্থাৎ সিলভার এবং হ্যালোজেনের আলাদা আলাদা প্রলেপ থাকবে। খেয়াল করো, এখানে সিলভার নিলাম এবং হ্যালোজেন নিলাম, আলাদা আলাদা প্রলেপ থাকবে, একত্রে না। তাহলে সিলভার এবং হ্যালোজেনের একটা প্রলেপ আমরা এই প্লাস্টিকের পাত্রটার উপরে দিব। এক্ষেত্রে মাথায় রাখবা এটা অন্ধকারে করতে হবে, কারণ এই বিক্রিয়াটা হয় আলোতে। সিলভার এবং হ্যালোজেন বিক্রিয়া করে গঠন করে কি? AgX, সিলভার হ্যালাইড। এই যে সিলভার হ্যালাইড গঠন করবে, এই বিক্রিয়ার শর্ত হচ্ছে এখানে অবশ্যই কি থাকতে হবে? এখানে অবশ্যই আলো থাকতে হবে, আলো ছাড়া বিক্রিয়া হয় না। সুতরাং আমাদের একটা অন্ধকার ঘর দরকার, একটা ডার্ক রুম, অন্ধকার ঘর। সেই অন্ধকার ঘরে এখন আমরা আবার চোখে না দেখলে তো কাজ করতে পারবো না। সুতরাং অন্ধকার ঘরে খুব ছোট হলুদ বা লাল রঙের একটা আলো জ্বালানো থাকে, যে আলোতে আমরা কাজ করতে পারবো, কিন্তু অত কম আলোতে বিক্রিয়া হয় না। এরকম ডার্ক রুম, সেখানে হালকা হলুদ বা লাল আলো জ্বালানো থাকবে, কেবল আমরা অল্প অল্প কাজ করতে পারবো হালকা দেখে দেখে আন্দাজের উপরে, কিন্তু সেখানে কোনো বিক্রিয়া হবে না। এরকম ডার্ক রুমের মধ্যে আমি প্লাস্টিকের কাগজ পাতটা নিব, প্লাস্টিকের পাতটা নিয়ে তার উপরে সিলভার এবং হ্যালোজেনের প্রলেপ লাগাই দিব। বিক্রিয়া কিন্তু করে নাই, যেহেতু আলো নাই, অবিক্রিয়া অবস্থায় সিলভার এবং হ্যালোজেনের আলাদা আলাদা প্রলেপ লাগাই দিব। আলাদা আলাদা প্রলেপ লাগানোর পরে এবার ওটা শুকাই গেল, শুকাই গেলে ওইটাকে বাইরে তো নিতে হবে, তো বাইরে নিতে গেলে আলো পড়বে, আলো পড়লেই ওটা নষ্ট হয়ে যাবে। এজন্য কি করা হচ্ছে, এইটাকে আমরা কি বলছি? এটাকে বলা হচ্ছে আলোক চিত্রগ্রাহী ফিল্ম, আলোক চিত্রগ্রাহী প্লেট। এটার নাম কি দেওয়া হচ্ছে? আলোক চিত্রগ্রাহী, আলোক চিত্রগ্রাহী প্লেট। এই আলোক চিত্রগ্রাহী প্লেটকেই আমরা কি বলছি? ফিল্ম বলছি। আলোক চিত্রগ্রাহী প্লেটকে আমরা কি বলছি? ফিল্ম বলছি। তাহলে এটা হচ্ছে ফিল্মটা তৈরি হলো। তাহলে ফিল্ম হচ্ছে প্লাস্টিকের একটা চারকোনা পাত, সেই চারকোনা পাতের উপরে আমরা সিলভার এবং হ্যালোজেনের প্রলেপ লাগিয়ে এটাকে শুকিয়ে নিচ্ছি। এই শুকিয়ে নিলেই ওটার নাম হচ্ছে আলোক চিত্রগ্রাহী প্লেট বা ফিল্ম। এখন ফিল্মে ছবি তোলার আগে এটাতে আলো লাগতে দেওয়া যাবে না, তাহলে ফিল্মটা নষ্ট হয়ে যাবে। তাহলে ফিল্মে আলো যেন না পড়ে, এজন্য কি করতে হবে? ফিল্মকে একটা বক্সের মধ্যে ঢুকতে হবে। ফিল্মকে কোথায় ঢুকাতে হবে? ফিল্মকে একটা বক্সের মধ্যে ঢুকাতে হবে। এইটা হচ্ছে ফিল্মের সেই বক্সটা। এই বক্সটাকে আমরা কি বলবো? এই বক্সটাকে আমরা বলবো স্লাইড। বক্সটাকে কি বলবো? স্লাইড। এই স্লাইডের ঢাকনাটা সরালে, ধরো এখানে নাট দিয়ে আটকানো আছে, এইটাকে যদি সরাই তাহলে ঢাকনাটা কি হবে? ঢাকনাটা খুলে গেল, বক্সটা উন্মুক্ত হলো। এর মধ্যে এরপর স্লাইডটাকে বা চিত্রগ্রাহী ফিল্মটাকে এই স্লাইডের মধ্যে ঢুকাবো, ঢুকানোর পরে ঢাকনাটা আটকে স্লাইডটাকে বন্ধ করে দিব। বোঝা গেছে কিনা? আবার খেয়াল করেন, আলোক চিত্রগ্রাহী প্লেট যেটা প্লাস্টিকের তৈরি, এর উপরে আমরা সিলভার এবং হ্যালোজেনের প্রলেপ দিয়েছি অন্ধকার থাকতে, বিক্রিয়া হয়নি। না হওয়ার পরে এবার এটা শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পর এটাতে যেন আলো না পড়ে, এজন্য ফিল্মটাকে আমরা একটা বক্সের মধ্যে ঢুকাবো। সেই বক্সের নাম হচ্ছে স্লাইড। স্লাইডের মধ্যে ফিল্মটাকে ঢুকাবো, ঢুকানোর পর স্লাইডের ঢাকনা বন্ধ করে দিব। ঢাকনা যদি বন্ধ করে দিই তাহলে এখন স্লাইডের মধ্যে আর কোনো আলো প্রবেশ করছে না। যেহেতু আলো প্রবেশ করছে না, তাহলে আমরা ফিল্মটা নিয়ে বাইরে বেরোতে পারবো। এবার ফিল্মটা নিয়ে পকেটের মধ্যে ঢুকাবো আর ক্যামেরাটাকে কাঁধের মধ্যে ঝুলায়ে আমরা বাইরে চলে যাব যেখানে ছবি তুলতে চাচ্ছি। এখন ছবি তোলার সময় কি ঘটনাটা ঘটবে একটু মাথায় রাখো। ছবি তোলার সময় যে বিষয়টা ঘটতে হবে সেটা হচ্ছে, দেখো আমাদের সময়ে আমরা যখন ছবি তুলি তখন আগে কি করি? আমাদের সামনে একটা ডিজিটাল স্ক্রিন থাকে, ডিজিটাল পর্দা আছে, আমরা আগে দেখি আমাদেরকে কেমন দেখা যাচ্ছে। তোমরা যখন সেলফি তোলো তখন কেমন দেখা যাচ্ছে আগে দেখো, তাই না? মাথার চুল ঠিক আছে কিনা, মেকআপ ঠিক আছে কিনা,
সব কিছু ঠিকঠাক মতো দেখো, তারপর দেখা যায় যে যখন সুন্দর হচ্ছে তখন তুমি চাপ দিয়ে ছবি তোলো। তুমি কিন্তু নিয়েই চাপ দিয়ে ছবি তোলা শুরু করো না। বা তুমি যখন সামনে পিছনে দেখো, তুমি যখন ছবি তুলছো ক্যামেরাতে, তুমি দেখো যে সাবজেক্ট ঠিক আছে কিনা, একটু ডানে ঘোরো বামে ঘোরো, একটু হাসো। যখন দেখো যে সাবজেক্ট বরাবর ঠিক আছে, পারফেক্ট, তখনই তুমি চাপ দিয়ে ছবিটা তোলো। এখন খেয়াল করো, এই ক্যামেরা নিয়ে আমি বাইরে গেছি, তাহলে আমাকে আগে দেখতে হবে না আমার ছবিটা কেমন হচ্ছে, সুন্দর হবে নাকি অসুন্দর হবে। এজন্যে প্রথমে কি করা হয়, ঘষা কাচের একটা সাদা পর্দা ব্যবহার করা হয়। মানে কাচ তো স্বচ্ছ, কাচকে যদি এরকম করে ঘষো বালিতে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা সাদা রঙের হয়ে যাবে। তো সাদা রঙের একটা কাচের পর্দা, এটাকে বলা হচ্ছে কি ঘষা কাচের পর্দা। এটাও ফিল্মের মতোই সাইজের, বা এটা স্লাইডের মতো দেখতে, বড় একটা প্লেটের মতো। এই ঘষা কাচের পর্দাটা আছে, মনে করো এটা, এই ঘষা কাচের পর্দাটা কার মতোই, স্লাইডের ঘষা কাচের পর্দাটা প্রায় একই রকম। এই ঘষা কাচের পর্দাটা খাজের মধ্যে ঢুকাই আটকে দিব, ঘষা কাচের পর্দাটা খাজে ঢুকায় আটকাই দিব। খেয়াল রাখেন, তাহলে ছবি তোলার আগে এটা ঘটনা ঘটতেছে। আমরা ক্যামেরাটাকে সেট করছি, ক্যামেরাটাকে সেট করার পরে এই ঘষা কাচের যে পর্দা আছে, ঘষা কাচের পর্দাটাকে ক্যামেরা বক্সের ভিতরে, এখানে ক্যামেরা বক্সকে পিছন থেকে খোলা যাবে। খোলা গেলে ক্যামেরা বক্সের পিছন থেকে এরকম পর্দার মতো থাকে, তার ভিতরে ক্যামেরাম্যান মাথা দিয়ে থাকবে এবং ভিতরে পুরোটা অন্ধকার, কালো রং থাকবে, অন্ধকার থাকবে। তার ভিতরেই ক্যামেরাম্যান মাথা ঢুকায়, এখানে কি করবে, খাজের উপরে ঘষা কাচের যে পর্দা সেটাকে চাপ দিয়ে আটকাই দিবে। ঘষা কাচের পর্দাটা যখন আটকে যাবে, আটকে যাওয়ার পরে এরপরে কি করবে, এখানে কিন্তু শাটার বন্ধ থাকবে, শাটার বন্ধ থাকা অবস্থায় ঘষা কাচের পর্দাটা আটকে দিল। আটকে দেওয়ার পর এরপরে ক্যামেরাম্যান শাটার খুলে দিবে। শাটার যখন খুলে দিবে তখন সামনে যে বস্তু আছে সেই বস্তু থেকে আলো লেন্সে প্রতিসরিত হয়ে তারপরে তোমার ডায়াফ্রামের ছিদ্রের ভিতর দিয়ে যে ঘষা কাচের যে পর্দা, সেই ঘষা কাচের পর্দার উপরে পড়বে। আর চোখের গঠন পড়ানোর সময় আমি বলেছিলাম যে উত্তল লেন্সের ভিতর দিয়ে যখন আলো প্রবেশ করে তখন সেই বস্তুটার একটা উল্টা প্রতিবিম্ব পিছনে একটা পর্দার উপরে ফেলা যায়, এরকম একটা বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এখানে লক্ষ্যবস্তু আছে, মনে করো এটা, এই লক্ষ্যবস্তুর থেকে নির্গত আলোকরশ্মি কোথায় প্রবেশ করবে, লক্ষ্যবস্তু থেকে নির্গত আলোকরশ্মি আমাদের যে লেন্স রয়েছে সেই লেন্সের মধ্যে প্রবেশ করবে। লেন্সে প্রবেশ করার পর লেন্সে প্রতিসরিত হয়ে সেই লক্ষ্যবস্তুর একটা উল্টা প্রতিবিম্ব এখানে গঠিত হবে, মাথা উপরের দিকে না, এখানে উল্টাটা গঠিত, মানে পা উপরের দিকে মাথা নিচের দিকে, এরকম উল্টা প্রতিবিম্ব গঠিত হবে। বা ডান বাম চেঞ্জ হয়ে যায়, বামটা ডান মনে হবে, ডানটাকে বাম মনে হবে, এরকম আয়নার সামনে দাঁড়ালে আমাদেরকে যেরকম দেখায় ওরকম হবে আর কি। উল্টা একটা প্রতিবিম্ব গঠিত হবে। উত্তর লেন্সের সামনে যখন দাঁড়ালাম, সামনে লক্ষ্যবস্তু থেকে নির্গত আলোকরশ্মি এসে উত্তর লেন্সে প্রতিসরিত হয়ে পিছনে ঘষা কাচের যে পর্দা, ঘষা কাচের পর্দার উপরে একটা ছবি তৈরি করবে। ছবিটা ঝাপসা হতে পারে, ছবি নাও হতে পারে, অস্বচ্ছ এলোমেলো, তাই না। প্রথমেই যখন আমরা ক্যামেরা যখন ওপেন করি তখন যে মনিটর দেখি, সেই মনিটরে তো আমাদের ছবি সব ভালো দেখায় না, ঝাপসা থাকতে পারে, এলোমেলো থাকতে পারে, আমাদেরকে সেটা অ্যাডজাস্ট করতে হয়। তো এখানেও যে বস্তু আসে সেই বস্তুর ছবিটা এখানে তৈরি হতেও পারে, নাও পারে। আমরা প্রথমে কি করব, আমরা এই জন্য প্রথমে করব কি, লেন্সে যে টানা নলকে চাপ দিয়ে সব থেকে খাটো করে ফেলবো। টানা নলটা থাকবে কি সব থেকে খাটো, এরপরে একটু 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 করে টানা নলের দৈর্ঘ্য বাড়াতে হয়। টানা নলের দৈর্ঘ্য একটু একটু করে যখন বাড়াবো, আস্তে 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 টানা নলের দৈর্ঘ্য বাড়াচ্ছি, বাড়ালে এখানে তাকানো থাকবে, তাকালে দেখা যাবে কি একটা নির্দিষ্ট দৈর্ঘ্যে গেলে একটু বাড়ানো কমানো করলে দেখা যাবে বস্তুটার একটা ছবি এখানে তৈরি হবে। তাহলে খেয়াল করো, প্রথমে বস্তুর ছবি তৈরি নাও হতে পারে, তখন কি করব, আমরা টানা নলের দৈর্ঘ্য বাড়াবো, বাড়াতে বাড়াতে এমন একটা, মানে প্রথমে সব থেকে কমাবো, কমানোর পর এবার আস্তে আস্তে বাড়াতে থাকবো। তো আস্তে আস্তে বাড়াতে থাকলে এমন একটা দৈর্ঘ্য আসবে, ধরো এই টানা নলটাকে বাড়াই, মানে লেন্সটাকে টেনে এখানে নিয়ে চলে আসছে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যে নিয়ে গেলে তখন পিছনে যদি আমরা এখানে তাকাই, ঘষা কাচের যে পর্দা, সেই পর্দার উপরে দেখবো কি একটা ছবি তৈরি হচ্ছে বস্তুটার। এরপরে বস্তুটার ছবি যখন তৈরি হবে, এটা যদি কোনো মানুষ হয় তাহলে তাকে বলবো ডানে সরো, বামে সরো, হাসো, একটু বামে কাঁধে হাত দাও, বা কিছু একটা বলবো, পোজ নিতে বলবো। তখন এখানের ছবিটা দেখবো, ছবিটা সুন্দর হচ্ছে কিনা। তো ধরো দিনের বেলা তীব্র রোদে আসলে আলো বেশি ঢুকতেছে, ছবিটা অনেক বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে, বিম্ব উজ্জ্বল হয়ে যাচ্ছে, ডিটেইল থাকছে না, তখন কি করা হবে, এই ডায়াফ্রাম দিয়ে ডায়াফ্রামটাকে ঘোরায় ঘোরায় ছিদ্রটা ছোট করে দেওয়া হবে। ছিদ্র ছোট হলে আলো কম ঢুকবে, আলো কম ঢুকলে বিম্বের উজ্জ্বলতা কমবে। অথবা অন্ধকার বা বিকেলের সময় আলো কম, তখন ডায়াফ্রাম ঘুরায় ডায়াফ্রামের মাঝখানে ছিদ্রটা বড় করে দিব। ছিদ্রটা বড় করে দিলে এখানে আলো বেশি ঢুকবে, আর আলো যদি বেশি ঢোকে তাহলে আমার বিম্বটাও কি হবে, পরিষ্কার হবে, তাই না। তো এটা নির্ভর করবে, ক্যামেরাম্যান তার অভিজ্ঞতা দিয়ে এটা নির্ভর করে যে বিম্বটা উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে। তার জন্য ডায়াফ্রামের মাধ্যমে সে কি করে, সে এইটাকে আমরা আধুনিক ভাষায় কি বলি, আইএসও অ্যাডজাস্ট করে, তাই না। তারপরে এখানে ফোকাল লেন্থ অ্যাডজাস্ট করে,
আধুনিক ক্যামেরাতেও তিনটা জিনিস অ্যাডজাস্ট করতে হয়, ফোকাল লেন্থ, আইএসও আর হচ্ছে শাটার স্পিড। শাটার স্পিডে পরে আসছে, তাহলে ফোকাল লেন্থ এই যে 12, তো এটাও কিন্তু আধুনিক ডিএসএলআর ক্যামেরায় ফোকাল লেন্থ অ্যাডজাস্ট করে, তাই না? আরেকটা হচ্ছে এই কত বেশি আলো ঢুকবে বা কত কম আলো ঢুকবে, এটা হচ্ছে আইএসও দ্বারা নির্ধারিত হয়। তো অন্ধকার যদি হয় বা উজ্জ্বল যদি বেশি হয়, তাহলে একটা নির্দিষ্ট আইএসও লেভেলে অ্যাডজাস্ট করা হয়। তো ডায়াফ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে এখানে তাকিয়ে তাকিয়ে সেটা অ্যাডজাস্ট করা হয়। এটা ক্যামেরাম্যানের অভিজ্ঞতার উপর নির্ভর করে। তারপর যখন অ্যাডজাস্ট করা হবে এবং দেখা যাচ্ছে কি যে বস্তুটার একটা সুন্দর ছবি আমাদের যে ঘষা কাচের পর্দা, সেই ঘষা কাচের পর্দার উপরে তৈরি হচ্ছে, তখন মনে হবে ঠিক আছে, পারফেক্ট, ছবিটা সুন্দর হবে। তখন ওই বিম্বটাকে বা সাবজেক্টটাকে যার ছবি তুলছে তাকে বলো, এই তুমি ওইভাবে দাঁড়াই থাকো, সে ওইভাবে দাঁড়িয়ে থাকবে। আর এখানে কি থাকবে, আমরা আবার শাটারটা বন্ধ করে দিব। শাটার বন্ধ করে দিলে এখন ক্যামেরা বক্সের ভিতরে কোনো আলো প্রবেশ করছে না। ক্যামেরা বক্সের ভিতরে যখন কোনো আলো প্রবেশ করবে না, এরপরে কি করা হবে, আবার ক্যামেরাম্যান ভিতর থেকে বক্সটা খুলে ভিতর থেকে এই যে ঘষা কাচের পর্দাটা খুলে এরপরে স্লাইডটাকে আটকাই দিবে। ঘষা কাচের পর্দা খুলে কাকে আটকাই দিচ্ছে, স্লাইডটাকে আটকে দিচ্ছে। স্লাইডটা আটকে দিয়ে স্লাইডের ঢাকনাটা খুলে দিবে। স্লাইডের ঢাকনা খুলে দেওয়ার কারণে এখন যদি আলো এসে পড়ে, সরাসরি কার উপরে পড়বে, ফিল্মের উপর পড়বে, কারণ স্লাইডের ভিতরে আমি ফিল্মটাকে রেখেছিলাম। তাহলে স্লাইডটাকে আমি ঘষা কাচের মানে খাঁজ কাটা জায়গায় আটকে দিলাম, আটকে দিয়ে স্লাইডের ঢাকনা খুলে দিলাম। তাহলে আলো এসে পড়লে এখন ফিল্মে পড়বে। এবং আলোটা কিভাবে পড়বে আমি আগে থেকেই দেখে নিছি, ঘষা কাচের পর্দাটা তৈরি করে দেখে নিছি আলো কিভাবে পড়বে, ছবিটা কিভাবে তৈরি হবে, এটা আমি জানি। তাহলে এবার কি করলাম, এরপরে আবার বন্ধ করলাম সব কিছু। এরপরে আমি এই শাটার যেটা আছে, শাটারটাকে খুলবো, খুললে ভিতরে আলো প্রবেশ করবে। শাটারটাকে খুললে যখন ভিতরে আলো প্রবেশ করবে, সেই আলো অনুসারে এখানে একটা ছবি তৈরি হবে, একটা বিম্ব তৈরি হবে। এখন বিম্বটা কোথায় তৈরি হচ্ছে, বিম্বটা কিন্তু ফিল্মের উপরে তৈরি হচ্ছে। তো ফিল্মের উপরে বিম্ব তৈরি হলে, বিম্ব মানে কি, আলো পড়ছে, আলোর দ্বারাই তো বিম্ব গঠিত হয়, ছবিটা তৈরি হয়। তো সেই আলো যখন পড়বে, আলোর উপস্থিতিতে তখন সিলভার আর হ্যালোজেন যেটা মিশিয়ে রেখেছিলাম, সিলভার এবং হ্যালোজেন বিক্রিয়া করে গঠন করবে সিলভার হ্যালাইড নামে একটা যৌগিক পদার্থ গঠন করবে। এখন সিলভার হ্যালাইড কিন্তু সমানভাবে তৈরি হবে না, যেহেতু এটা আলোর উপরে নির্ভর করে। তো বিম্বের উজ্জ্বলতা সব জায়গায় সমান নয়। যেমন কালো চুল, সেখানে আলো কম, তাহলে বিক্রিয়া হবে কম। আবার গায়ের রঙে যদি সাদা রঙের জামা থাকে, সেখানে আলো বেশি, তাহলে বিক্রিয়া হবে বেশি। এভাবে বিম্বের উজ্জ্বলতা অনুসারে ফিল্মের উপরে কোথাও কম বিক্রিয়া হবে, কোথাও বেশি বিক্রিয়া হবে। তার মানে কোথাও বেশি সিলভার হ্যালাইড জমা হবে, কোথাও কম সিলভার হ্যালাইড জমা হবে। বিক্রিয়ার তীব্রতা মানে বিম্বের আলোর উজ্জ্বলতা বা তীব্রতা অনুসারে কোথাও বেশি সিলভার হ্যালাইড জমা হবে, কোথাও কম সিলভার হ্যালাইড জমা হবে। বিক্রিয়া কোথাও বেশি হবে, বিক্রিয়া কোথাও কম হবে। এবং এটা অল্প কয়েক সময় ধরে দেওয়া হয়। বেশিক্ষণ ধরে যদি দিই তাহলে সবগুলোই বিক্রিয়া করে ফেলবে, সেক্ষেত্রে ডিটেইল থাকবে না। আবার যদি খুব অল্পও দিই তাহলে দেখা যাবে বিক্রিয়া হতে পারে নাই, তখনও ডিটেইল থাকবে না। তাহলে কত সময় ধরে আলো পড়বে, এটাকে বলা হয় আলোক সম্পাত, যেটাকে আমরা বলি শাটার স্পিড। কত সময় ধরে ভিতরে আলো পড়বে, শাটার স্পিড নির্ধারণ করা হয় যে কত সময় ধরে আলো ঢুকবে। এখন এই শাটার স্পিডটা নির্ধারণ করবে কে, ক্যামেরাম্যান নির্ধারণ করবে। ক্যামেরাম্যান তার অভিজ্ঞতার আলোকে, ছবি তুলতে তুলতে অভিজ্ঞতা হয় এবং সেই অভিজ্ঞতার আলোকে সে শাটার স্পিড নির্ধারণ করবে। তাহলে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ, ফোকাল লেন্থ ডানে বামে, কতখানি আলো ভিতরে প্রবেশ করবে, এবং শাটার স্পিড কত সময় ধরে আলো পড়বে। তিনটা জিনিস যদি সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটভাবে মানে উপস্থাপন করা যায়, তাহলে একটা সুন্দর ছবি পিছনে তৈরি হয়। এবং আধুনিক যুগেও ডিএসএলআর ক্যামেরা, সেই ডিএসএলআর ক্যামেরাতে যারা ছবি তোলে তাদেরকে সবসময় এই তিনটা জিনিস অ্যাডজাস্ট করতে হয়। দেখবা যারা নতুন ডিএসএলআর ক্যামেরাতে ছবি তোলা শেখে, তারাও কিন্তু প্রথমেই ছবি তুলে মনিটরে দেখে ভালো হয়নি, আবার একটু করে ঘুরায়, আবার সেম ছবি তোলে, আবার মনিটরে দেখে ভালো হয়নি, আবার ঘুরায়। মানে সে এই আইএসও, শাটার স্পিড এগুলো অ্যাডজাস্ট করে। তারপর যখন অ্যাডজাস্ট করে ছবি তোলে, সবগুলো যখন পারফেক্ট হয়, আইএসও, শাটার স্পিড এবং ফোকাল লেন্থ, তখন একদম পারফেক্ট একটা ছবি হয়। এবং এর জন্যই অভিজ্ঞ ক্যামেরাম্যান সব থেকে বেশি দরকারি। তোমার কাছে ডিএসএলআর ক্যামেরা থাকতে পারে, 1000 টাকার, লক্ষ টাকার ডিএসএলআর ক্যামেরা থাকতে পারে, কিন্তু এই অভিজ্ঞতা যদি না থাকে, কোন আলোকীয় পরিবেশে কত আইএসও সেট করতে হবে, কত শাটার স্পিড সেট করতে হবে, এইগুলো যদি তোমার জ্ঞান না থাকে, তুমি ভালো ছবি তুলতে পারবা না। এই জন্যে ক্যামেরাম্যান যারা আছে তারা তোমার ক্যামেরাম্যান, তার ক্যামেরা একই ক্যামেরা হলেও সে যে ছবি তুলতে পারবে, সেই একই ক্যামেরাতে তুমি তার 1% ছবিও তুলতে পারবে না। অভিজ্ঞতা খুব বড় জিনিস, এটা ছবি তুলতে তুলতে হয়। তো যাই হোক, তাহলে ক্যামেরাম্যানও ছবি তুলতে তুলতে এই জিনিসটা নির্ধারণ করবে, এটাকে বলে আলোক সম্পাত। তাহলে আমরা কি বলে
যে শাটার রয়েছে এই শাটারটাকে খুলবো, খোলার পরে বন্ধ করব। খুলে বন্ধ করার মধ্যবর্তী সময় যত সময় ধরে ফিল্মের উপরে আলো পড়বে এই সময়টাকে বলা হয় আলোক সম্পাত। আলোক সম্পাত পরিবেশের উপর নির্ভর করে কয়েক সেকেন্ড থেকে ধরো 2-3 সেকেন্ড বা তার 1 সেকেন্ডের কত ভাগ 100 ভাগের 1 ভাগ সময়ের মধ্যেও এটাকে নির্ধারণ করা যেতে পারে। তো এই শাটার স্পিডের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কত সময় ধরে আলো পড়ছে বা আলোক সম্পাত কত। তাহলে আলোক সম্পাত নির্ধারণ হয়ে গেল, তাহলে ফিল্মের উপরে আলো পড়লো, বিক্রিয়া হয়ে গেল। সব জায়গায় সমানভাবে বিক্রিয়া হয়নি, কোথাও বেশি বিক্রিয়া হয়েছে, কোথাও কম বিক্রিয়া হয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে আবার ওই ক্যামেরা বক্সের ভিতরে খুলে এরপরে আবার স্লাইডের ঢাকনা বন্ধ করে দিব। স্লাইডের ঢাকনা বন্ধ করে দিলে ফিল্মের উপরে এখন আর কোনো আলো পড়বে না। ফিল্মের উপর আলো না পড়লে এরপর স্লাইডটাকে খাঁজ কাটা জায়গা থেকে খুলে পকেটের মধ্যে ভরে ফেলবো। স্লাইডে আলো পড়ছে না, ঠিক আছে, ফিল্মের উপরে আলো পড়ছে না, ফিল্মে বিক্রিয়া হয়ে গেছে, তাহলে ফিল্মের ছবি তোলার কাজ শেষ। এখন আবার ক্যামেরা ট্যামেরা আমরা ডার্ক রুমে চলে আসবো, অন্ধকার রুমে চলে আসবো। অন্ধকার রুমে চলে আসার পরে আমরা এই স্লাইডটা খুলবো, স্লাইডের ঢাকনা খুলে ভিতর থেকে ফিল্মটা বের করব। এখন খেয়াল করো, এখন কিন্তু অন্ধকার, আলোতে আনা যাবে না। এখন অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে আমাদের ফিল্মটা আছে এবং সেই ফিল্মের মধ্যে এখন বিক্রিয়াকৃত অবস্থায় কিছু আছে, কিছু অবিক্রিয়াকৃত রয়ে গেছে। যেখানে তীব্রতা বেশি ছিল সেখানে বিক্রিয়া বেশি হয়েছে, যেখানে আলোর তীব্রতা কম ছিল, বিম্বের যেখানে আলোর তীব্রতা কম ছিল সেখানে বিক্রিয়া কম হয়েছে। যেখানে আলোর তীব্রতা বেশি ছিল বিক্রিয়া বেশি হয়েছে, যেখানে আলোর তীব্রতা কম ছিল সেখানে বিক্রিয়া কম হয়েছে। তাহলে যেখানে কম হয়েছে সেখানে অবিক্রিয়াতে কিছু সিলভার এবং হ্যালোজেন রয়ে গেছে, কিছু বিক্রিয়াকৃত, কিছু অবিক্রিয়াকৃত। আমাদের প্রথম কাজ হচ্ছে এই অবিক্রিয়াকৃত যে সিলভার হ্যালাইড এগুলোকে ধুয়ে ফেলা। অবিক্রিয়াকৃত সিলভার হ্যালাইডকে ধুয়ে ফেলার জন্য আমরা কি করি, আমরা ডেভেলপার নামে একটা দ্রবণের মধ্যে ডুবাই। ডেভেলপার নামক দ্রবণের মধ্যে যখন এই ফিল্মটাকে ডুবাবো তখন অবিক্রিয়াকৃত সিলভার এবং হ্যালোজেন ধুয়ে চলে যাবে। কেবল কোনটা থাকবে, কেবল বিক্রিয়াকৃত সিলভার হ্যালাইড থাকবে। অবিক্রিয়াকৃত সিলভার এবং হ্যালোজেন ধুয়ে চলে গেল, শুধু বিক্রিয়াকৃত সিলভার এবং হ্যালোজেন থাকবে। এবার বিক্রিয়াকৃত সিলভার হ্যালোজেন থাকলো, অবিক্রিয়াকৃতরা ধুয়ে চলে গেছে। এরপরে তুমি আলো অন করতে পারবা, কারণ এখন আর আলো পড়লে বিক্রিয়া হওয়ার ভয় নেই, অবিক্রিয়াকৃতরা সব ধুয়ে চলে গেছে। এখন যে ফিল্মের কোথাও সিলভার হ্যালাইড বেশি জমা হয়ে আছে, কোথাও কম জমা হয়ে আছে, তো এখান থেকে শুধু সিলভারকে মুক্ত করতে হবে, হ্যালোজেনকে বাদ দিতে হবে। এজন্যে হাইপো নামে আরেকটা দ্রবণের মধ্যে ডুবানো হয় ফিল্মটাকে। হাইপো নামের ডুবানোর পরে দেখা যায় কি বিক্রিয়ার ফলে সেখানে জারণ বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়ার ফলে সিলভার হ্যালোজেনও ধুয়ে চলে যায়, সেখানে কেবলমাত্র সিলভারটা জমা হয়। তাহলে ফিল্মের উপরে শুধুমাত্র কে জমা হবে, সিলভার জমা হবে। তো যেখানে সিলভার হ্যালাইড বেশি বিক্রিয়া হয়েছে সেখানে সিলভার জমা হবে বেশি, আর যেখানে সিলভার হ্যালাইড কম জমা হয়েছে সেখানে সিলভার জমা হবে কম। যেখানে সিলভার বেশি জমা হবে, মোটা হয়ে যাবে বেশি, এখানে ওর রং হয়ে যাবে কালচে, কালো কালো হয়ে যাবে। আর যেখানে সিলভার জমা হবে কম তখন সেটার রং হয়ে যাবে সাদাটে। তাহলে কোথাও বেশি সিলভার জমা হওয়ার কারণে রং হয়ে যাবে কালচে, কোথাও হয়ে যাবে সাদাটে। তাহলে আমাদের ফিল্মটা ছিল এই ফিল্মের কোথাও কালচে কালচে হয়ে যাবে আর কোথাও কি হয়ে যাবে, সাদাটে সাদাটে হয়ে যাবে। সাদাটে সাদাটে কোথায়, যে কালচে কোথায়, যেখানে বিক্রিয়া বেশি হয়েছে। বিক্রিয়া কোথায় বেশি হয়েছে, তার মানে এখানে উল্টোটা হবে। ধরো মাথাতে বিক্রিয়া হয়নি, কারণ মাথা হচ্ছে কালো রঙের ছিল, চুল কালো রঙের ছিল, ওখানে আলোর তীব্রতা কম, সিলভার হ্যালাইড তৈরি হয়েছে কম, সিলভার জমা হবে কম, সিলভার কম জমা হওয়ার কারণে সাদাটে হয়ে যাবে। আর বডির রং ছিল কি, বডির রং ছিল হচ্ছে সাদা রঙের জামা ধরো সে পরেছিল, এ কারণে বডিতে সিলভার হ্যালাইড বেশি জমা হয়েছে, বিক্রিয়া বেশি হয়েছে, এ কারণে বডির রং হয়ে যাবে কি, কালো। তাহলে দেখো খেয়াল করো, হওয়ার কথা চুলের রং কালো, বডির রং সাদা, কিন্তু এখানে উল্টো হয়ে গেছে, চুলের রং সাদা, বডির রং কালো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে না। আবার পাশাপাশি এখানে যে ছবিটা তৈরি হয়, বিম্বটা উল্টো গঠন হয়েছে, উত্তর লেন্স দিয়ে উল্টো বিম্ব গঠন করে। সব কিছুই মানে বিম্বটার অনুরূপ না, বিম্বটার উল্টো বলে এটাকে আমরা বলি নেগেটিভ। তার উল্টা জিনিস গঠন হয়েছে, চুল থাকার কথা কালো হয়ে গেছে সাদা, বডি থাকার কথা সাদা হয়ে গেছে কালো, উল্টা হয়ে গেছে। এইটাকে আমরা বলবো কি, নেগেটিভ প্রস্তুত হয়ে গেল। আশা করছি নেগেটিভ প্রস্তুত কোন পর্যন্ত হলো এটা সবাই পারবা। নেগেটিভ থেকে এরপরে আমাদেরকে পজিটিভ বানাতে হবে। তো নেগেটিভ তৈরি হয়ে গেল, বস্তুটার মতোই ছবি তৈরি হবে কিন্তু উল্টা। নেগেটিভ থেকে পজিটিভ তৈরি করার জন্য ওই আমাদের যে কি বলে ডার্ক রুম, সেই ডার্ক রুমে এরকম স্টিলের একটা চোঙ থাকবে। স্টিলের চোঙের উপরে ধরো তুমি কত বড় ছবি তুলতে যাচ্ছ, বড় ছবি তুলতে চাইলে নিচে ছবি দিবা, আর যদি তুমি ছোট ছবি তুলতে চাও তাহলে উপরে দিবা। এরকম করে উপরে বা নিচে আমরা কি করব, ফটোগ্রাফি কাগজ রাখবো। এখন আর আমরা ফিল্ম রাখবো না,
আমরা রাখবো কি ফটোগ্রাফি কাগজ। তবে ফটোগ্রাফি কাগজের উপরেই ফিল্মের মতোই সিলভার হ্যালাইডের প্রলেপ দেওয়া থাকে। ফটোগ্রাফি যে কাগজ, এই কাগজের উপরেও ফিল্মের উপরেই সিলভার এবং হ্যালাইডের প্রলেপ দেওয়া থাকে এবং এটাকেও অন্ধকারে করতে হবে। তাহলে ডার্ক রুমে অন্ধকারে আমরা যে আছে এই যে চোঙ, সেই চোঙের নিচে আমাদের ফটোগ্রাফি কাগজটা রাখলাম, যার উপরে সিলভার অবিক্রিয়াকৃত সিলভার এবং হ্যালোজেনের প্রলেপ দেওয়া আছে। এরপরে আমাদের যে ফিল্মটাকে আমরা এখানে উপরে রাখবো। ফিল্মটা উপরে রেখে এর পিছনে একটা আলো থাকবে, এই আলোটা অন করে অফ করে দিব। আলোটা অন করে অফ করে দিলে এখান থেকে আলো বের হয়ে এই ফিল্মের ভেতর দিয়ে গিয়ে এখানে ফটোগ্রাফি কাগজের উপরে পড়বে। এখন ফিল্মের ভিতর দিয়ে যখন আলো ঢুকবে, ফিল্মের ভিতর দিয়ে আলো ঢোকা, সবাই খেয়াল করো, ফিল্মের সব জায়গায় সমান পুরুত্ব না, ফিল্মের কোথাও জায়গায় আছে পুরুত্ব কম। যেমন এখানে চুল যেটা ছিল এখানে বিক্রিয়া হয়েছিল কম হওয়ার কারণে এখানে পুরুত্ব কম, কিন্তু বডির এখানে মানে বিক্রিয়া হয়েছিল বেশি, কারণ এখানে আলো ছিল বেশি। তো বডির এখানে বিক্রিয়া বেশি হওয়ার কারণে এখানে সিলভারের পুরুত্ব ছিল বেশি। তো সিলভারের পুরুত্ব যদি বেশি হয় ওখান দিয়ে আলো কম ঢুকবে, আর যেখানে বডি ছিল, মাথা ছিল, যেখানে আলোর পুরুত্ব ছিল কম, মানে সিলভারের পুরুত্ব ছিল কম, ওখান দিয়ে আলো ঢুকবে বেশি। তাহলে দেখো মাথার অংশ দিয়ে আলো ঢুকবে বেশি, কারণ ওখানে বিক্রিয়া কম ছিল, সিলভারের পুরুত্ব ছিল পাতলা। আর বডির অংশ যেখানে, এখানে বিক্রিয়া বেশি হয়েছিল, সিলভারের পুরুত্ব ছিল মোটা, তাহলে এখানে বডির অংশ দিয়ে আলো কম ঢুকবে যেহেতু সিলভার বেশি জমা হয়ে আছে। আর মাথার অংশ দিয়ে আলো বেশি ঢুকবে কারণ সেখানে বডির অংশ দিয়ে আলো বেশি ঢুকবে কারণ সেখানে সিলভার বেশি মোটা হয়ে জমা হয়েছিল। কিন্তু মাথার অংশ দিয়ে আলো কম ঢুকবে কারণ সেখানে বডির অংশ দিয়ে আলো কম ঢুকবে কারণ এখানে সিলভার মোটা হয়েছিল। আর মাথার অংশ দিয়ে আলো বেশি ঢুকবে কারণ এখানে সিলভার পাতলা হয়েছিল। এখন পাতলা হয়ে থাকার কারণে এখানে ঠিক উল্টো বিক্রিয়াগুলো ঘটবে। মাথার অংশে বিক্রিয়া হবে বেশি কারণ আলো বেশি ঢুকছে, আর বডির অংশে বিক্রিয়া হবে কম কারণ আলো কম ঢুকছে। এরপরে এই ফটোগ্রাফি কাগজকে আবার ডেভেলপার দ্রবণে এবং হাইপো দ্রবণে যদি ডুবাই, তাহলে আমরা এরপরে একদম লক্ষ্যবস্তুর সমান একটা বিম্ব এখানে পাবো। এইটাকে আমরা বলবো পজিটিভ, যেটা আমরা ছবি হিসেবে ব্যবহার করতে পারছি। এই হচ্ছে ক্যামেরার মূল গঠন এবং ক্যামেরার কার্যপ্রণালী। তো যারা বুঝতে পারবে না তারা ভিডিওটাকে আবার 2-3 বার ভালো করে দেখবে। দেখার পরেও যদি না বুঝতে পারো তাহলে কোন অংশটা বুঝতে পারোনি সেটা তখন আমাকে কমেন্টে জানাতে পারবে, অথবা যখন ক্লাস সরাসরি হবে তখন সেই ক্লাসেও জিজ্ঞেস করতে পারবে, আমি তখন তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিব। বইয়ের যে ক্যামেরার গঠন আছে সেই ক্যামেরার গঠনটা ভালো করে পড়বে, আমার ক্লাসটা ভালো করে করবে, চিত্রটা একটু দেখার চেষ্টা করবে। আশা করছি ক্যামেরার গঠন থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।